জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটা মানে অনেকেই হয়তো পড়েছেন বা অন্তত নামটা শুনেছেন। হ্যাঁ, খুবই জনপ্রিয় একটা বই। কিন্তু সমস্যাটা হলো বইটা পড়ার পর ঠিক কোনটা দিয়ে শুরু করবেন বা কোন কৌশলটা আপনার জন্য জরুরি এটা বোঝা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। ঠিক, অনেকগুলো ধারণা তো। তো আজকে আমরা ঠিক এটাই করতে চলেছি, ক্লিয়ারের মূল ধারণাগুলো, সাথে কিছু বাস্তব জীবনের উদাহরণ আর এর পিছনের যে বিজ্ঞান সেগুলোকে এক জায়গায় এনে একটা পরিষ্কার রোডম্যাপ বানানোর চেষ্টা করব। আমাদের কাছে বইয়ের সারসংক্ষেপ আছে, কিছু আর্টিকেলও আছে অভ্যাস তৈরির মনোবিজ্ঞান নিয়ে। আমাদের লক্ষ্যটা খুব সহজ, এই আলোচনা শেষে ভালো অভ্যাস গড়া আর খারাপ অভ্যাস ভাঙার একটা কার্যকরী ফ্রেমওয়ার্ক যেন আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে যায়। আর শুরুতেই একটা দারুণ তথ্য দেয়া যাক, যেটা ক্লিয়ার প্রায়ই বলেন। ওই 1%-এর ব্যাপারটা। হ্যাঁ, প্রতিদিন মাত্র 1% উন্নতি করলে, মানে সামান্য একটু ভালো করলে, 1 বছরে আপনি প্রায় 37 গুণ ভালো হতে পারেন। 37 গুণ, এটা শুনলেই কেমন অবিশ্বাস্য লাগে। ঠিক, এটা আসলে শুধু একটা সুন্দর গণিত নয়, এটা আমাদের মস্তিষ্কের একটা দুর্বলতাকে কাজে লাগানোর কৌশল। মানে আমাদের মস্তিষ্ক চক্রবৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথ সহজে ধরতে পারে না। তাই আমরা প্রতিদিনের এই ছোট ছোট পদক্ষেপগুলোকে তেমন পাত্তা দিই না। অথচ আসল সুযোগটা ওখানেই লুকিয়ে আছে। একদম। আচ্ছা, এই 37 গুণের বিষয়টা থেকেই তো ক্লিয়ারের মূল দর্শনটা চলে আসে। উনি বলেন, লক্ষ্য বা গোলস নিয়ে বেশি ভাবা বন্ধ করুন। তার বদলে নিজের সিস্টেম বা প্রক্রিয়ার ওপর মনোযোগ দিন। ঠিক। কথাটা প্রথমে শুনতে একটু অদ্ভুত লাগে, কারণ আমরা তো সারা জীবন শুনে এসেছি যে বড় লক্ষ্য ঠিক করো। কিন্তু উনি বলছেন, বিজয়ী আর পরাজিতদের মধ্যে লক্ষ্যের কোনো পার্থক্য নেই। যেমন অলিম্পিকে যাওয়া প্রত্যেক অ্যাথলেটের লক্ষ্যই তো স্বর্ণপদক জেতা, তাই না? হ্যাঁ, সবারই তো একই লক্ষ্য। পার্থক্যটা গড়ে দেয় তাদের সিস্টেম। মানে তারা প্রতিদিন কি অনুশীলন করছে, কিভাবে ঘুমাচ্ছে, কি খাচ্ছে, এই যে প্রক্রিয়াগুলো, এগুলোই তাদের ফলাফলের নির্ধারক। ক্লিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়োর সিস্টেমস। অর্থাৎ আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না, বরং আপনার সিস্টেম আপনাকে যেখানে নামিয়ে আনে আপনি সেখানেই থাকেন। সিস্টেমটাই আসল। আর এই সিস্টেমের সাথে সবচেয়ে শক্তিশালী যে আইডিয়াটা উনি জুড়ে দেন তা হল পরিচয়ভিত্তিক অভ্যাস। আইডেন্টিটি বেসড হ্যাবিটস। হ্যাঁ, এর মানে হল ফোকাসটা আমি কি পেতে চাই থেকে সরিয়ে আমি কি ধরনের মানুষ হতে চাই এর ওপর নিয়ে আসা। কিন্তু সত্যি বলতে এই ধারণাটা কি শুরুতে একটু মেকি বা ফেক ইট টিল ইউ মেক ইটের মতো শোনায় না? খুব ভালো একটা প্রশ্ন। মানে আমি যদি স্বাস্থ্যকর মানুষ না হয়েও নিজেকে বারবার এটা বলি, মস্তিষ্ক কি এটা সত্যি বিশ্বাস করবে? আসলে এটা মোটেও ফেক ইট টিল ইউ মেক ইট নয়, বরং এটা হলো প্রুভ ইট টু ইয়োরসেলফ উইথ স্মল উইনস। আচ্ছা। ব্যাপারটা এমন নয় যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলছেন আমি একজন স্বাস্থ্যকর মানুষ, বরং আপনি একটা স্বাস্থ্যকর কাজ করছেন। ধরুন একটা আপেল খেলেন, ওই মুহূর্তে আপনি নিজের কাছে প্রমাণ করলেন যে আপনি একজন স্বাস্থ্যকর মানুষ। প্রতিটি কাজ তাহলে আমার কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে এক একটি ভোট। একদম। ধূমপানের উদাহরণটা ভাবুন। আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি বলার মধ্যে একটা সংগ্রাম আছে, কিন্তু যখন কেউ বলে ধন্যবাদ আমি ধূমপান করি না, তখন এটা তার পরিচয়ের অংশ হয়ে যায়। সে আর সংগ্রামী নয়, সে একজন অধূমপায়ী। ঠিক, প্রতিটি ছোট কাজ এই পরিচয়কে আরও দৃঢ় করে। তার মানে প্রতিটি ছোট পদক্ষেপের মাধ্যমে নিজের পরিচয়টা নতুন করে লেখা। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। অনেকেই হয়তো স্বাস্থ্যকর খাবার খাওয়া বা জিমে যাওয়া শুরু করেন, কিন্তু 1 মাস পরেও যখন আয়নায় কোনো পরিবর্তন দেখেন না, তখন হতাশ হয়ে ভরেন। হ্যাঁ, এই হতাশার অধ্যায়টা প্রায় সবার জীবনেই আসে। বলেন এত চেষ্টা করছি, কিছুই তো হচ্ছে না। এই কনসেপ্টটাকে বলেন প্ল্যাটো অফ লেটেন্ট পটেনশিয়াল, মানে সুপ্ত সম্ভাবনার মালভূমি। এই কনসেপ্টটা দারুণ। এটা বোঝার জন্য বরফখণ্ডের উদাহরণটা আমার খুব পছন্দের। ধরুন একটা বরফখণ্ড -5 ডিগ্রি সেলসিয়াসে আছে। আপনি তাপ দেওয়া শুরু করলেন, -4, -3, -2। তাপমাত্রা বাড়ছে, কিন্তু বরফের কিছুই হচ্ছে না। বাইরে থেকে দেখে মনে হবে সব চেষ্টা বৃথা। কিন্তু যেই মুহূর্তে তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছাবে, বরফটা গলতে শুরু করবে। অভ্যাসের ক্ষেত্রেও তাই হয়। আপনার প্রাথমিক প্রচেষ্টাগুলো আসলে শক্তি সঞ্চয় করছে, যা বাইরে থেকে দেখা যায় না। একটা নির্দিষ্ট সীমা পার হলেই ফলাফলটা হঠাৎ করে চোখে পড়ে। বাঁশ গাছের মতো,
যা প্রথম ৫ বছর মাটির নিচে শুধু নিজের শিকড় তৈরি করে আর তারপর মাত্র ৬ সপ্তাহে ৯০ ফুট লম্বা হয়ে যায়। তার মানে ওই হতাশাজনক সময়টাতে হাল ছেড়ে না দিয়ে প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখাটা জরুরি। কিন্তু এটা তো মুখে বলা সহজ, ওই কঠিন সময়টা পার করার কোনো বাস্তব উপায় আছে কি? অবশ্যই আছে। উপায়টা হলো ফলাফলের পরিবর্তে আপনার প্রক্রিয়াকে পরিমাপ করা। কিভাবে? যেমন আমার ওজন কত কেজি কমলো এটা না ভেবে ভাবুন, আমি কি এই সপ্তাহে ৩ দিন জিমে গেছি? আপনি প্রক্রিয়াটা ঠিক রাখলে ফলাফল আসতে বাধ্য। আর যখন কোনোদিন খুব কঠিন মনে হবে, তখন অভ্যাসটাকে একেবারে ছোট করে ফেলুন। জিমে যাওয়ার শক্তি নেই, ঠিক আছে, শুধু ব্যায়ামের পোশাকটা পরুন। এই আইডিয়াটাই আমাদের অভ্যাস তৈরির মূল কাঠামো বা ৪টি সূত্রের দিকে নিয়ে যায়। দারুণ। তাহলে চলুন সেই ব্লুপ্রিন্টটাতেই প্রবেশ করা যাক। যে কোনো অভ্যাস একটা চক্র বা লুপের মধ্যে চলে, যার ৪টে ধাপ আছে। সংকেত, কিউ, আকাঙ্ক্ষা, ক্রেভিং, প্রতিক্রিয়া, রেসপন্স এবং পুরস্কার। রিওয়ার্ড। ব্যাপারটা একটু সহজ করে বললে, ফোনের নোটিফিকেশন এটা হলো সংকেত। ঠিক। নোটিফিকেশন বেজে উঠলে আমাদের মনে বার্তাটা পড়ার ইচ্ছা জাগে, ওটা হলো আকাঙ্ক্ষা। আমরা ফোনটা তুলে দেখি, এটা প্রতিক্রিয়া, আর তথ্য পেয়ে একটা যে সন্তুষ্টি পাই, ওটা পুরস্কার। আর জেমস ক্লিয়ার এই চক্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য ৪টি সহজ সূত্র দিয়েছেন। ভালো অভ্যাস তৈরির জন্য ১. সংকেতকে স্পষ্ট করুন, ২. আকাঙ্ক্ষাকে আকর্ষণীয় করুন, ৩. প্রতিক্রিয়াকে সহজ করুন, আর ৪. পুরস্কারকে সন্তোষজনক করুন। আর খারাপ অভ্যাস ভাঙতে হলে এর ঠিক উল্টোটা। একদম। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা দিয়ে শুরু করা যাক। মেক ইট অবভিয়াস বা সংকেতকে স্পষ্ট করুন। এর মানে কি, অভ্যাসটার কথা নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া? মনে করিয়ে দেওয়ার চেয়েও বেশি কিছু। এর সবচেয়ে ভালো উপায় হল আপনার পরিবেশকে ডিজাইন করা। আমরা ভাবি আমাদের ইচ্ছাশক্তি সব, কিন্তু পরিবেশের প্রভাব তার চেয়ে অনেক বেশি। যেমন? আপনি যদি গিটার বাজাতে চান, তাহলে গিটারটা ওয়ার্ড্রোবে ভরে না রেখে লিভিং রুমের মাঝখানে রাখুন। বই পড়তে চাইলে বালিশের পাশে একটা বই রেখে দিন। সংকেতটা চোখের সামনে ভাসতে হবে। এ প্রসঙ্গে হ্যাবিট স্ট্যাকিংয়ের আইডিয়াটাও তো খুব কাজের, একটার পর একটা অভ্যাস জুড়ে দেওয়া। হ্যাঁ, এর ফর্মুলা হল আমার বর্তমান অভ্যাসের পরে আমি নতুন অভ্যাসটি করব। আমি নিজে এটা চেষ্টা করে দেখেছি। যেমন, সকালে কফি বানানোর পর আমি ১ গ্লাস জল খাব। এটা খুব ভালো কাজ করে, কারণ কফি বানানোটা আমার রুটিনের একটা পাকা অংশ। ঠিক, নতুন অভ্যাসটাকে সেই পুরনো অভ্যাসের সাথে আঠার মতো জুড়ে দেওয়া যায়। এর পিছনের কারণটা কি? কারণ আপনার পুরনো অভ্যাসের জন্য মস্তিষ্কে একটা শক্তিশালী স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়ে তৈরি হয়েই আছে। হ্যাবিট স্ট্যাকিং সেই তৈরি হওয়া রাস্তার ওপর নতুন একটা সাইনবোর্ড বসিয়ে দেওয়ার মতো। মস্তিষ্ককে নতুন করে রাস্তা বানাতে হয় না, তাই কাজটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, অভ্যাসটাকে চোখের সামনে রাখাটা তো প্রথম ধাপ। কিন্তু এমন অনেক অভ্যাস আছে যা সুস্পষ্ট হলেও করতে ইচ্ছে করে না, যেমন জিমে যাওয়া। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। এই ইচ্ছার অভাবটা কিভাবে দূর করা যায়? এখানেই কি দ্বিতীয় সূত্রটা কাজে আসে? মেক ইট অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় করুন। ঠিক ধরেছেন। এখানেই টেম্পটেশন বান্ডেলিং বা প্রলোভনকে একত্রিত করার কৌশলটা দারুণ কাজে দেয়। টেম্পটেশন বান্ডেলিং? হ্যাঁ, এর নিয়ম হল আপনি যে কাজটি করতে চান, মানে যেটা আপনার ভালো লাগে, সেটাকে এমন একটি কাজের সাথে জুড়ে দিন যা আপনার করার দরকার। একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন, আপনি শুধু ব্যায়াম করার সময়ে আপনার প্রিয় কোনো পডকাস্ট বা অডিও বুক শুনবেন। এতে আপনার মস্তিষ্ক ব্যায়াম করার জন্য অপেক্ষা করবে, কারণ সে জানে এরপর একটা ডোপামিন হিট আসছে। এটা তো দারুণ একটা হ্যাক। আর এর সাথে সামাজিক পরিবেশের প্রভাবটাও তো বিশাল, তাই না? অবশ্যই, মানুষ তো সামাজিক জীব। আমরা সেই সব অভ্যাসই সহজে রপ্ত করি যা আমাদের গোষ্ঠীর মধ্যে স্বাভাবিক এবং প্রশংসিত। মানে বন্ধুরা যদি বই পড়া নিয়ে আলোচনা করে, তাহলে নিজেরও পড়তে ইচ্ছে করবে। একদম। তাই আপনি যে অভ্যাসটা গড়তে চান, এমন একটি দলে যোগ দিন যেখানে সেই অভ্যাসটা সবার কাছে সাধারণ একটা ব্যাপার। ফিট হতে চাইলে এমন জিমে যান যেখানে সবাই সত্যি ফিটনেস নিয়ে আগ্রহী। বেশ, অভ্যাসটা আকর্ষণীয় হলো, কিন্তু এরপরও তো শুরু করার একটা জড়তা কাজ করে।
সকালে দৌড়ানোর জন্য অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ার ঘটনা তো আমাদের সবার জীবনেই আছে। হা, এটা সত্যি। এখানেই মনে হয় তৃতীয় সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেক ইট ইজি বা সহজ করুন। আমার মতে এটাই সবচেয়ে কার্যকরী সূত্র। আমাদের মস্তিষ্ক সবসময় সহজ পথটা খোঁজে, তাই অভ্যাসটাকে চালিয়ে যাওয়ার জন্য এর ঘর্ষণ বা বাধা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। সকালে দৌড়াতে যাওয়ার জন্য আগের রাতেই জুতো পোশাক গুছিয়ে রাখা। ঠিক, দরজার সামনে গুছিয়ে রাখুন, যাতে সকালে উঠে কোনো অজুহাত দেওয়ার সুযোগই না থাকে। আর এই সূত্রেরই একটা অংশ হল আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় কৌশল, 2 মিনিটের নিয়ম। ওহ হ্যাঁ, এটা অসাধারণ। মানে যে কোনো নতুন অভ্যাস এমনভাবে শুরু করুন যেন তা শেষ করতে 2 মিনিটেরও কম সময় লাগে। প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করব না ভেবে শুরু করুন ব্যায়ামের পোশাক পর্ব দিয়ে। অথবা প্রতিদিন বইয়ের একটা অধ্যায় পড়ব না ভেবে শুরু করুন বইয়ের একটা পৃষ্ঠা পড়ব দিয়ে। এটা শুনতে খুব সাধারণ লাগলেও এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু অসাধারণ, তাই না? একদম। কারণ যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো সেটা শুরু করা। এই 2 মিনিটের নিয়মটা কাজ শুরু করার জন্য যে মানসিক শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি লাগে সেটাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। আর একবার শুরু করলে কাজটা শেষ করতে ইচ্ছে করে। হ্যাঁ, যাকে বলে জাইগার্নিক এফেক্ট। তাই প্রথম কয়েক সপ্তাহের লক্ষ্য অভ্যাসটা আয়ত্ত করা নয়, বরং প্রতিদিন নিয়ম করে কাজটা শুরু করার অভ্যাস তৈরি করা। দারুণ। শুরুটা সহজ হলো, চালিয়েও গেলাম। কিন্তু আমরা মানুষ তো তাৎক্ষণিক ফলাফলে বিশ্বাসী। ব্যায়াম করলে তার ফল পেতে কয়েক মাস লাগে। এই দীর্ঘ যাত্রাপথে নিজেকে অনুপ্রাণিত রাখার উপায় কি? এখানেই কি চতুর্থ সূত্রটা আসছে, মেক ইট স্যাটিসফাইং? ঠিক তাই। আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের বড় পুরস্কারের চেয়ে বর্তমানের ছোট পুরস্কারকে অনেক বেশি গুরুত্ব দেয়। তাই নতুন অভ্যাস গড়ার সময় তার সাথে একটা তাৎক্ষণিক সন্তুষ্টি যোগ করা খুব জরুরি। আর এর সবচেয়ে ভালো উপায় হলো হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করা। হ্যাঁ, একটা ক্যালেন্ডারের প্রতিদিন অভ্যাসটা পালন করার পর একটা টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়া। ওই যে বিখ্যাত কমেডিয়ান জেরি সাইনফেল্ডের ডোন্ট ব্রেক দ্য চেইন পদ্ধতির মতো। ঠিক, উনি প্রতিদিন জোকস লেখার পর ক্যালেন্ডারে একটা বড় লাল এক্স চিহ্ন দিতেন। কিছুদিন পর যখন একটা চেন তৈরি হয়ে যেত, তখন সেই চেনটা না ভাঙার জন্যই উনি প্রতিদিন কাজটা করতেন। আমরা সিন্ডি নামের একজনের গল্পও পেয়েছি, যিনি দেয়াল ক্যালেন্ডারে টিক দিয়ে দিয়ে প্রায় 30 পাউন্ড ওজন কমিয়েছেন। এই যে নিজের অগ্রগতিটা চোখের সামনে দেখা, এটাই একটা পুরস্কার। এটা মস্তিষ্ককে একটা তাৎক্ষণিক জয়ের অনুভূতি দেয়। আর এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম হল নেভার মিস টুয়াইস। মানে কখনো পরপর 2 দিন অভ্যাস বাদ দেবেন না। হ্যাঁ, জীবনে এমন দিন আসবেই যখন আপনি আপনার রুটিন পালন করতে পারবেন না। এটা স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হয় যখন আপনি পরপর 2 দিন বা 3 দিন কাজটা করেন না। কারণ একবার মিস করাটা ব্যতিক্রম, কিন্তু 2 বার মিস করাটা একটা নতুন খারাপ অভ্যাসের সূচনা। তাহলে ভালো অভ্যাস গড়ার 4টে সূত্রই খুব পরিষ্কার। এবার উল্টো দিকে যাওয়া যাক। আমাদের সবারই কিছু খারাপ অভ্যাস আছে যা আমরা ছাড়তে চাই। অবশ্যই। যেমন গভীর রাত পর্যন্ত ফোন ঘাঁটা বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া। এই অভ্যাসগুলো ভাঙার জন্য কি এই 4টে সূত্রকেই উল্টে দিতে হবে? একদম। খারাপ অভ্যাস ভাঙার জন্য সূত্রগুলো হবে: 1. অদৃশ্য করুন, 2. অনাকর্ষণীয় করুন, 3. কঠিন করুন এবং 4. অসন্তোষজনক করুন। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝালে কেমন হয়? যেমন জাঙ্ক ফুড খাওয়া কমানো। ঠিক আছে, প্রথমত বাড়ি থেকে সব জাঙ্ক ফুড সরিয়ে ফেলুন, মানে অদৃশ্য করুন। সংকেতটাই যদি না থাকে, অভ্যাস শুরু হবে কিভাবে? আর অনাকর্ষণীয় করার ব্যাপারটা, এর একটা দারুণ উদাহরণ পড়েছিলাম। একজন মহিলা সোডা খাওয়া ছাড়ার জন্য 1 সপ্তাহে তিনি যে পরিমাণ সোডা পান করতেন তার সমান চিনি একটা বাটিতে ঢেলে রেখেছিলেন। বাহ! ওই চিনির পাহাড় দেখার পর সোডা তার কাছে চূড়ান্ত অনাকর্ষণীয় হয়ে যায়। এটা মানসিকতার একটা পাওয়ারফুল শিফট। দারুণ আইডিয়া। তৃতীয়ত, কঠিন করুন। ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দিন। ব্যবহার করতে হলে ব্রাউজারে গিয়ে লগ ইন করতে হবে। এই অতিরিক্ত কয়েকটা ধাপই আপনার আর অ্যাপটার মধ্যে একটা বাধা তৈরি করবে। আর চতুর্থত, অসন্তোষজনক করুন। অর্থাৎ খারাপ অভ্যাসটার সাথে একটা তাৎক্ষণিক শাস্তি বা মূল্য জুড়ে দেন। যেমন বন্ধুর সাথে চুক্তি করুন যে যদি আপনি ধূমপান করেন তাহলে তাকে 500 টাকা দেবেন। এই আর্থিক ক্ষতি বা সামাজিক লজ্জার ভয়টা
খুব শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে তা হলো ছোট ছোট অভ্যাসগুলো সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে বিশাল পরিবর্তন আনে। তাই আমাদের লক্ষ্যের চেয়ে বেশি সিস্টেম বা প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়া উচিত। এবং নিজের পরিচয়টাকে ছোট ছোট কাজের মাধ্যমে গড়ে তোলা উচিত। আর এই পুরো যাত্রার জন্য 4টি সূত্র: সুস্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তোষজনক করা একটা অসাধারণ রোডম্যাপ। আলোচনার শেষ করার আগে আমি একটা গভীর চিন্তার বিষয় যোগ করতে চাই। অনেক সময় আমরা শুধু একটা খারাপ অভ্যাস ভাঙার চেষ্টা করি, কিন্তু তার জায়গায় নতুন কিছু প্রতিস্থাপন করি না। এটা একটা বড় ভুল। হ্যাঁ, কারণ আমাদের প্রায় প্রত্যেকটা খারাপ অভ্যাসই আমাদের কোনো না কোনো গভীর চাহিদা মেটায়। যেমন মানসিক চাপ, একঘেয়েমি, একাকিত্ব বা অনিশ্চয়তা। আসল চ্যালেঞ্জটা শুধু অভ্যাসটাকে সরানো নয়, বরং সেই একই চাহিদা মেটানোর জন্য একটা স্বাস্থ্যকর বিকল্প খুঁজে বের করা। ঠিক যেমন একজন পাঠক জানিয়েছিলেন যে ধূমপানের ইচ্ছা হলেই তিনি কয়েকটা পুশ আপ দিতেন। এতে তার স্ট্রেসও কমত, আবার একটা ভালো অভ্যাসও গড়ে উঠছিল। একদম। তাই শ্রোতাদের জন্য আমাদের আজকের প্রশ্ন হল, আপনার কোনো একটি খারাপ অভ্যাস আপনার কোন গভীর চাহিদা মেটানোর চেষ্টা করছে, এবং সেই চাহিদাটি স্বাস্থ্যকর উপায়ে পূরণের জন্য কোন ভালো অভ্যাসটি আপনি আজ থেকেই শুরু করতে পারেন।